নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আর আমরা বরাবরই আপনাদেরকে বিশেষ কিছু অনুষ্ঠান যেমন দেখাই, তার পাশাপাশি যারা একেবারে গ্রামগঞ্জে থেকে চলে আসেন বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য। তবে হ্যাঁ, এই চিকিৎসাগুলো কি করা হয় অনেকেই জানেন যে তারা বিভিন্ন জায়গায় যেমন অর্থের বিনিময়ে চিকিৎসা করেন, কিন্তু এমন একজন ডাক্তারবাবুকে আমরা পেয়েছি, ডক্টর উত্তম প্রামাণিক, যিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন এবং বিভিন্ন জটিল রোগের সমস্যার সমাধান করেন। তবে ওনার সঙ্গে সরাসরি কথা, উনি কী কী চিকিৎসা করেন তিনি বলতে পারবেন এবং কতটা ওনার ভিজিট দিতে হয়, অর্থাৎ পারিশ্রমিক কতটা দিতে হয় তিনি কিন্তু সরাসরি বলবেন। ডাক্তারবাবু নমস্কার। 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 তো আমার এখানে মূলত ক্রনিক ডিজিজ আমরা ট্রিটমেন্ট করি হোমিওপ্যাথির মধ্যে দিয়ে। ক্রনিক ডিজিজের মধ্যে যেমন বয়স্ক মাদের হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, নার্ভের সমস্যা, বাতের সমস্যা, স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোকের পরবর্তী সময়ে যে প্যারালাইসিস, তারপরে আধুনিককালে আমরা যে সমস্ত এখন নতুনভাবে অগ্রগতি করেছি বা আমি সেগুলো ট্রিটমেন্ট করছি, যেমন ফেসিয়াল, মুখের মধ্যে যেমন ব্রণ হয়ে যাওয়া, মুখের মধ্যে কালো কালশিটে দাগ, সেগুলো। তার সাথে যেমন হেয়ার প্রবলেম, যেমন হেয়ার, চুলের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, সেগুলো আমরা ট্রিটমেন্ট করি। চুল উঠে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে তাড়াতাড়ি, বাচ্চাদেরও আমার কাছে পেশেন্ট আছে যে বাচ্চাদেরও চুল পেকে যাচ্ছে, তো সেই যাদের চুলের সমস্যা যারা ভুগছেন তাদের ট্রিটমেন্ট করি। ঠিক তেমনি যাদের স্কিনের বিভিন্ন সমস্যা, স্কিনের চুলকানি, অ্যালার্জি, সেগুলো আমরা দেখি। তারপরে মহিলাদের ক্ষেত্রে, মাদের ক্ষেত্রে যেমন ঋতুস্রাবের সমস্যা, ঋতুকষ্ট বা ঋতু রিলেটেড, বা যে সমস্ত মহিলারা দীর্ঘদিন ধরে বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়েছে কিন্তু তারা আজও বাচ্চার মা হতে পারছে না, তার সঠিক চিকিৎসা অল্প খরচের মধ্যে আমাদের এখানে রয়েছে। এছাড়া তো মায়েদের সাদাস্রাব রয়েছে। ছোট ছোট শিশুদের ক্ষেত্রে আমরা যেমন শিশু অনেক ক্ষেত্রে বর্তমান দিনে যে বাচ্চা দেরিতে দাঁত উঠছে, দেরিতে হাঁটতে, কথা বলতে পারছে না, সেগুলো দেখি। তারপরে ইয়ং যারা রয়েছে, ইয়ং জেনারেশন ছেলেদের ক্ষেত্রে এখন কিছুটা বলতেই নেই কিন্তু বলতে হয়, পুরুষের পুরুষত্বহীনতাটা অনেকটা লোপ পেয়েছে। তো সেক্ষেত্রে যে সমস্ত পুরুষরা গোপন রোগের যেগুলো আমরা বলে থাকি, সেগুলোর কিন্তু খুব ভালো ভালো হোমিওপ্যাথি মেডিসিন আছে। যেমন অনেক সময় অনেক ক্ষেত্রে গিয়ে ঠকে যায় অনেক টাকা, অনেক সময় ব্যাড এফেক্ট তৈরি হয়, আমরা কিন্তু একদম গোড়া থেকে ধীরে ধীরে তার রোগটাকে কিন্তু ওই পুরুষদের ওই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি। ধরুন জটিল রোগ মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা জরায়ু ক্যান্সার, এরকম যে জটিল রোগগুলো ধরা পড়ে না, অনেক সময় ধরা পড়ে, তারা বিভিন্ন জায়গায় চিকিৎসায় চলে যায়, আবার তাদের হোমিওপ্যাথিদের উপরে ভরসা করে এই চিকিৎসা করতে আসতে হয়। এটা তো যেমন বিশেষ করে জরায়ু টিউমার, জরায়ু তো টিউমার হলে মেয়েরা মনে করে গ্রামের দিকে যে জরায়ু কেটে বাদ দিতে হবে, কিন্তু না, জরায়ু টিউমার হলে জরায়ু কেটে বাদ দেওয়ার প্রয়োজন নেই। বহু ক্ষেত্রে হয়তো জরায়ু টিউমার হলে তার ঋতুস্রাবটা অনেক দিন ধরে বেড়ে যাচ্ছে, 15 দিন ধরে কনস্ট্যান্ট ঋতুস্রাব হয়ে যাচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, কিন্তু আমরা হোমিওপ্যাথির মধ্যে দিয়ে তার সিমটমটাকে যেমন রিমুভ করতে পারি, আবার তার ইন্টারনাল ডিজিজটাকেও রিমুভ করতে পারি। তো ব্রেস্ট ক্যান্সার যেটা হয়, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সারের হওয়ার আগে অনেক ক্যান্সার তো আর একদিন হচ্ছে না, তার আগে যেমন ফাইবো অ্যাডিনোমা হয়, ফাইবো অ্যাডিনোসিস হয়, তারপরে সেখান থেকে দীর্ঘদিন ধরে ফেলে রাখার পরে যখন আনট্রিটেড থাকে, যারা তখন পরীক্ষা করছে না, তারপরে ক্যান্সার কিন্তু সহজে হয়ে যায় না। ব্রেস্ট টিউমারের আগে অনেকগুলো ধাপ থাকে। ঋতুস্রাবের আগে বুকটা ভারী হয়ে যাচ্ছে, ঋতুস্রাবের ঠিক পরেই ওখানে হালকা পেন হচ্ছে, বা ঋতুস্রাবের 15 দিন আগে থেকে বুক ভারী হয়ে যাচ্ছে, বুকে পেন হচ্ছে। তারা যখন দীর্ঘদিন ধরে চিকিৎসা থাকে না, তার ফলে মেয়েদের ক্ষেত্রে গ্রামের দিকে বলতে চায় না, স্বামীকেও বলতে চায় না, তারা তার নিজের মনের মানুষকেও বলতে লজ্জা হয়। কিন্তু আমি তাদেরকে বলবো, লজ্জা না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসুন, ডাক্তারের চিকিৎসা করুন। সহজে ক্যান্সার হয় না, চিকিৎসা শুরুতে যদি চিকিৎসা করেন তাহলে ক্যান্সার কিন্তু সহজে হবে না। ব্রেন টিউমারে তো খুব ভালো ভালো মেডিসিন আছে হোমিওপ্যাথিতে, এবং হোমিওপ্যাথিতে বহু এথিক্সও রয়েছে, আমাদের কাছেও রয়েছে। ব্রেন টিউমারে একটা ছোট্ট মেডিসিনের মধ্যে দিয়ে সেরে যায়। তাই হ্যাঁ। কিডনির যেটা সমস্যাটা হচ্ছে, কিডনি স্টোন হলে আপনি 100% নিশ্চিত তখন কিডনি স্টোন বেরিয়ে যাবে, অপারেশনে করার প্রয়োজন নেই। আমার কাছে বহু কেস আছে, একদম প্রমাণস্বরূপ দেখাতেও পারি, কিডনি স্টোন নিয়ে পেশেন্ট চলে আসে। কিডনিতে স্টোন পড়লে আমি বলবো অপারেশন করার আগে কোনো না কোনো হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসার শরণাপন্ন হবেন। তাতে 6 মাস 1 বছর লাগবে, কিন্তু বা কখনো কখনো 2 মাসের মধ্যে স্টোনটা বেরিয়ে যাবে। আর সিকেডি, ক্রনিক কিডনি ফেলিওরের ক্ষেত্রে ডায়ালিসিসের আগে আমাদের কাছে যদি আসে, আমরা কিন্তু
চেষ্টা করি তাকে ডায়ালিসিসে না নিয়ে যেতে, আমরা চেষ্টা করি ডায়ালিসিসটাকে আটকে দিতে। ক্রিয়েটিনিনটাকে অনেকটা আমরা, আমাদের কাছে এরকম পেশেন্ট আছে ক্রিয়েটিনিন 3, 4, 2, আমরা 3 বছর 4 বছর ওই স্ট্যান্ড জায়গায় রেখে দিয়েছি, তাকে কিন্তু ডায়ালিসিস করতে হচ্ছে না, মানে আর ক্রিয়েটিনিন লেভেল বাড়ছে না, একদম সিকেডির লেভেলটা যে লেভেলে আমার কাছে এসেছিল ধীরে ধীরে কমছে, কখনো তার স্টেবল কন্ডিশনে আমরা রেখে দিয়েছি, ক্রিয়েটিনিন লেভেলটা আর বাড়তে দিই না। আমার কাছে প্রচুর পেশেন্ট আছে, এখানেও রয়েছে, ভারত সেবাশ্রমেও রয়েছে, ঠিক আছে। কিছু পেশেন্ট আবার খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হতে গিয়ে অন্য জায়গায় চলে গিয়ে কিন্তু তারা খুব বোকামি করেছে, আমার কাছে যখন ফিরে এসেছে তখন কিন্তু ক্রিয়েটিনিন লেভেলটা এমন সিচুয়েশানে এসেছে যেক্ষেত্রে তার ডায়ালিসিস করতে তার পজিশান, তখন আমাকে বাঁচানো বললে আমি আর কী করবো। কিন্তু আমার কাছে যদি ক্রিয়েটিনিন লেভেলটা মোটামুটি একটা লেভেলের মধ্যে থাকে, তো আমাদের কাছে যদি আসে যে কোনো হোমিওপ্যাথি ডাক্তার কাছে, এবং সিঙ্গেল মেডিসিন যারা 50 মিলিসিমাল পোটেন্সি, যারা হ্যানিম্যান যেটা আবিষ্কার করেছে 50 মিলিসিমাল 50 সহস্রমিক চিকিৎসা, এই 50 মিলিসিমাল পোটেন্সি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে কিন্তু মানে জটিল রোগের যে সমস্ত সমস্যাগুলো সেগুলো আপাতত প্রথম সারিতে যদি ধরা পড়ে হ্যাঁ। সেগুলো চিকিৎসা হলে খুব ভালো ট্রিটমেন্ট হবে, খুব ভালো ট্রিটমেন্ট হবে। তো এক্ষেত্রে অনেকেই আছেন তারা জানে না, বিশেষ করে সুন্দরবনের একেবারে গ্রামে তারা বাস করে থাকেন, বা দেখা গেছে তারা বিভিন্ন জায়গায় চলে গেছে, তাদের অর্থ অনেকটাই খরচা হয়ে গেছে, সেই অর্থ খরচার পরে তার আর সেই সামর্থ্য নেই সেই অর্থ খরচা করবে। আপনার কাছে এলে কতটা অর্থ কম লাগতে পারে, কতটা সাশ্রয় হতে পারে তাদের? আমি খুব অল্প পয়সায় করে দিই মানুষের চিকিৎসাটা বড় কথা, আজ মরলে কাল দুদিন, টাকাটা বড় ফ্যাক্টর না। যদি কারো টাকা না থাকে আমাকে প্রাইভেট দেখাতে হয় না, ভারত সেবাশ্রমে মানব সেবার জন্য আমি বসি। কাকদ্বীপ ভারত সেবাশ্রম না, লর্ড এইড ভারত সেবাশ্রম। আমি বসি প্রতি শনিবার, ওখানে মাত্র 50 টাকায় ট্রিটমেন্ট করি, যাদের টাকা পয়সা নেই ওখানে চলে যাবেন। কিংবা সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘ, যেটা হাতিবাড়ি থেকে নেমে ভিতরের দিকে, আমি প্রতি মঙ্গলবার বসি, মাত্র 20 টাকায় চিকিৎসা করি, ওখানে চলে যাবেন। যারা প্রাইভেটে আমাকে দেখাতে চান, আমি এই কাকদ্বীপ নন্দলাল মিষ্টান্নরের সামনে আকাঙ্ক্ষা হোমিও রিসার্চ সেন্টার, আমি এখানে থাকি সোম বুধ শুক্র সকাল 10টা থেকে 1টা। এছাড়া আমার বাড়ি 5 নম্বর বাজার, 5 নম্বর বাজারে গিয়ে আমাকে দেখাতে পারেন যদি প্রাইভেটে। আর যাদের টাকা পয়সা নেই তারা কিন্তু অবশ্যই ভারত সেবাশ্রম এবং সাউথ সুন্দরবন জনকল্যাণ সঙ্গে যোগাযোগ করবেন, একই চিকিৎসা একই ওষুধ। আপনার নাম যদি দর্শকদের বলেন। আমার নাম ডক্টর উত্তম প্রামাণিক। যোগাযোগ নাম্বারটা বলে দিন। যোগাযোগ নম্বর হলো 9046853589। প্রিয় দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো যে এইরকম একটা পরিষেবা যদি আপনাদের নিতে হয় অবশ্যই যোগাযোগ করতে হবে ডক্টর উত্তম প্রামাণিক, যিনি একেবারে খুব সহজভাবে বাংলা ভাষায় বুঝিয়ে বললেন। অনেকে হয়তো বুঝতে না পারলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমরাও সেই যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো। কারণ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যারা চোখ রাখেন, আমি জানি আমাদের অনেক ফলোয়ার্স রয়েছে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে, এই মুহূর্তে আমাদের 1.5 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, ফলোয়ার্স প্রায় 84,000 ফলোয়ার্স রয়েছে। তো দর্শক বন্ধুদের বলবো যে যারা দেখছেন ভিডিওটি, আপাতত আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনাদের কাছে অর্থ নেই, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সেখানে গিয়ে আপনি চিকিৎসা পাচ্ছেন না। আপনার বাঁচার জন্য তো একটা রাস্তা আপনাকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি পরামর্শটা নিতে পারেন, চিকিৎসা করবেন কি না করবেন সমস্ত কিছু আপনার উপর নির্ভর করে। তবে যোগাযোগ করে আপনি চিন্তাভাবনাটা ঠিক করুন যে চিকিৎসা করবেন কি না। আর সবাইকে বলবো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন, আমরা একটা যোগাযোগের ব্যবস্থা আপনাদের জন্য করে দিতে পারি। ডক্টর উত্তম প্রামাণিক যিনি চিকিৎসা করেন। সবাই ভালো থাকবেন। এই একবার এসেছি 15 দিন আগে। 15 দিন আগে এসেছিলেন, তো এই যে সমস্যা নিয়ে কত জায়গায় ঘুরেছেন, কি সমস্যা ঠিক হয়েছিল আপনার? না, আগে সেরকম কিছু ছিল না, আমার হাতটা পড়ে জয়েন্টটা ছেড়ে গেছিল, এলোপ্যাথি দেখাইছিলাম, তারপরে হোমিওপ্যাথি। মানে এলোপ্যাথির পরে হেমোপ্যাথি, মানে এলোপ্যাথিতে খরচ বেশি, আমি গরিব মানুষ, এখন এই রকম সময়ে কোথায় এত টাকা পাবো। এলোপ্যাথিতে একবারে 1700-1800 টাকা করে, 1200-1300, তারপরে আমার সেরকম একটা ইয়ে নেই। সেই সময় যদি এখানে একটু সুস্থ থাকা যায়। ডাক্তারবাবু উত্তমবাবু ঠিকানা পেলেন কি করে? ঠিকানা একজন পেশেন্টের কাছ থেকে নিয়েছি। এর আগে একবার চিকিৎসা হয়েছে? হ্যাঁ, 15 দিনের ওষুধ নিয়ে গেছিলাম। কেমন আছেন আপনি? আছি মানে এই 15 দিনের ওষুধে প্রথম এখন সবে দেখাচ্ছি তো, এখনো কিছু বোঝা যাচ্ছে না। ওষুধ খাচ্ছেন? কি নাম আপনার? আমার নাম কাঞ্চন মাই। আপনি কোথা থেকে এসেছেন? এই বাড়ি নামখানা। নামখানা থেকে এসেছেন। একদিন ঘুরবে লোক আছে।
বলছি আপনার স্ত্রীকে কতদিন ধরে আপনি নিয়ে আসছেন? 2 বছর। 2 বছর। তো আপনি এই ডাক্তারবাবুর যোগাযোগ নাম্বার পেয়েছিলেন কোথা থেকে? ডাক্তারবাবুর নাম্বার পেয়েছিলাম আমরা কাকদ্বীপ এসে একটা ঠিকানা পেলাম, ওই সাগরের লোক দেখিয়েছিল ডাক্তারবাবুকে, উনি ঠিকানা দিতে ওনার ঠিকানায় এসে ডাক্তারবাবুকে দেখিয়েছি। দেখাচ্ছেন। তো আপনারা এখন যিনি চিকিৎসায় এখন রয়েছেন সুস্থ তো? আগে থেকে অনেকটা সুস্থ মানে হোমিওপ্যাথির উপরে ভরসা আছে? আছে। কি নাম আপনার? আমার নাম গৌতম মণ্ডল, বাড়ি কোথায়? গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগর থেকে। হ্যাঁ। ডক্টর উত্তম বাবুর কাছে এর আগে কতদিন আগে চিকিৎসা করেছিলেন? কতদিন? মানে চিকিৎসা এর আগে এসেছেন? হ্যাঁ হ্যাঁ এদিকে। তো চিকিৎসা করেছেন? হ্যাঁ, তো এখন কেমন আছেন? আগের চেয়ে ভালো আছি। কি সমস্যা হয়েছিল? হাঁটু কোমরের প্রবলেম, হাতে কি আঁচিল না কি ওগুলা বলে, ওগুলা হয়েছিল, ওগুলা ভালো হয়ে গেছে, আঁচিলগুলো ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। হ্যাঁ, এই পুরো হাতটা একটু দু হাতে। দুটো হাত একটাও নেই দেখি। দু হাতে পুরোটাই ছিল না, এই একটাও নেই, যেগুলো খেলে সবাই ভালো। এগুলো তো পুরো হয়েছে। হ্যাঁ তারপরে এই ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আপনি সুস্থ আছেন। হ্যাঁ। কতদিন আপনি দেখাচ্ছেন? 2 বছর। 2 বছর মানে কি নাম আপনার? প্রতিমা মণ্ডল, বাড়ি কোথায়? খাসরামগড়। গঙ্গাসাগর। আবার কমে যায়, মানে অল্প সময় থাকে, আসে যায়। আগের থেকে ভালো আছেন তো? আগের থেকে 8 দিন 10 দিন ছিলাম, ভালো তারপরে ছিলেন তো? আবার সেইগুলো একটু একটু দেখা যাচ্ছে, কখন কখন এই পার এগুলো যেন একটু ব্যথা, সেখানে দেখো। বাত হতে পারি না। আবার এই পাশে কখন ব্যথা, মানে এই বাতের জন্য মনে হচ্ছে এটা চলাচল করতেছে, আর এখন এই হাতটা একদম যেন খুব ভারী ধরনের হয়েছে। হাতটা ভারী হয়ে রয়েছে আর তাই তো? এই হাতের নিচের মুঠগুলা দিকে বল। খুব দুর্বল, দেখি আপনার হাতটা দেখি। এই হাতটারই জয়েন্ট ছেড়ে গেছে। আর এই তোমার চশমাটা খুলেন তো দেখি। এইখানে আসুন। আমি নিরামিষ খাই তো, হ্যাঁ। কিছু খাই না। জিভ দেখি। একাদশী অমাবস্যা পূর্ণিমা এগুলো সব মেনে চলেন তো? প্রতিদিন। প্রতিদিন? কত বছর ধরে নিরামিষ 8 খাচ্ছেন? 9 বছর। 8-9 বছর। আমরা নবদ্বীপে দীক্ষিত। এই যে ঠিক আছে, আমার এই যে অ্যালার্জিটা কেমন আছে? অ্যালার্জিটা আমার গরম হলে যখন শরীরে ঘাম বাড়ায়, অ্যালার্জিটা তো আমার এই জন্ম থেকে আছে, মার ছিল। হ্যাঁ। যেই সব জায়গাগুলো নরম জায়গা না, সেগুলো খুব মানে ভিতরে কামড়ায়, যেন মনে হবে একটা বেটা ছেলের গায়ে জোরে যদি মোচড় লাগে তাও সহ্য হবে। ওইটা কিন্তু গরম সেঁক দিলে ভালো লাগে। গরম সেক দিলে ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আর সেইটা কিন্তু আমার এই যবে থেকে হাতটা হয়ে গেছে, তবে থেকে অ্যালার্জির কথাটা বলে এসেছি, অ্যালার্জিটা কিন্তু সেই কামড় ভাবটা নেই এখন, কমে গেছে। কিন্তু গরম হলে একটু সেটুকু হয়। আবার জলে নামলে আমার এই গায়ের চামড়াগুলা, মানে মসৃণ চামড়াগুলো নেই, এগুলা খসখসে হয়েছে। এই জন্য একটু জলে নামলে না, জলের স্পটটা বসে গেলেই গায়ে খুব চুলকায়। সাবান টাবান মাখি, ডেটল মাখি। শরীরে দুর্বল ছিল। দুর্বলটা এই কদিন আবার একটু বোঝা যাচ্ছে, শরীরটা একটু মানে, আর একটু দাঁড়িয়ে থাকলে, এই যে দাঁড়িয়েছি তো, যেন মনে হয় খুব শরীর খারাপ লাগে। কানের যে রসের সমস্যা ছিল কানটাও আবার সেই ডান সাইডের অসুবিধা, আমার এই সাইডটাই প্রবলেম। হ্যাঁ। ডানটা কানটা দিকিটা আবার এই কদিন হলো খুব ব্যথা। আমি আবার শিউলি পাতার রস খাচ্ছি, আসতে পারিনি, পয়সার অভাবে আমার আসার ডেটটা চলে গেছে, খুব অসুবিধা বলে আমি আসতে পারিনি। তা বললো কেউ যে তুমি নাহলে শিউলি পাতার রসটা খাও, খেতে সকালে করে দেখি সে হালকা জ্বর ভাবটা একটু গেছে। অ্যাসিডটা সন্ধ্যায় যা কিছু খাই, আমি তো টকটা কিছু খাইনি, টক মিষ্টি তিতা এসব সহ্য হয়নি, যা কিছু দুপুরে খাই না সেটা একটু সন্ধ্যার টাইমে জল খেলে সেটার উপরে ভেসে উঠে, এটা ফস করে একটা সেইটা গলার দিকে ভেসে চলে গেছে। আর সকালেও সুদা কিছু একটু পাতার রসটা যদি খাই, একটু ফস করে জল খেলেই সেটা ভেসে উঠে। সারা শরীরে এখানে ওখানে হাতে জয়েন্টে কোমরে ব্যথা সেগুলো আছে, এই ছিল না 8 দিন 9 দিনের মতো কমেছিল, কিন্তু কমে গেছিল। হ্যাঁ, আবার সেগুলো একটু একটু করে সব রকম দেখা যাচ্ছে। নুন চিনি জল খাচ্ছেন? না, খাচ্ছি না এখন। ওই বলেননি সুদা, আর আমি গরমের সময়টা হয়তো খাওয়া দরকার ছিল, খাইনি। ঠিক আছে। ওভারঅল জল পিপাসা ঠিক আছে তো? জল পিপাসা প্রচুর হয়। হ্যাঁ। আর তোমার এই
দুপুর মনে হচ্ছে আমার, কিন্তু ওষুধটা শেষ হয়েছে 2-3 দিন, 3 দিন শেষ হয়েছে। ওষুধ খাওয়ার পর প্রথম 8 দিন খুব ভালো ছিল, হ্যাঁ, তারপরে ধীরে ধীরে 3 দিন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন, একটু বেড়েছে বলছেন, তাই তো? সেরকম আবার সমস্যাগুলো আসছে, আসছে। কাশি, মুখের কাছে সেই যে মুচি লালাটা, মানে সর্দিটা যেরকম জল বেরোয় নাক যেন ওইটা এখন দেখি ঠিক মুখ দিয়ে মানে গলার কাছে এসছে, গলার কাছে দিয়ে মুখে আসছে। না, এরকম তো বাসক এই শিউলি পাতার রসটা খেতে এখন দেখিটি আমি যে সেই জ্বর ভাবটা, কাশি, মুখে লালা ভাবটা এখন দেখি যে আসে না 3 দিনের মধ্যে। আসতে পারিনি বলে ওইটা খেয়েছিলাম। এখন এরকম আছি, ব্যথা ব্যথা আছে কোমরে, এখানে ওখানে ব্যথাটা আছে আমার, বিশেষ করে এই সাইডের কান, এই সাইডের হাত, এই সাইডের পা, এই সাইডেও হচ্ছে। এই ব্যথা কিন্তু ক্ষণস্থায়ীর মতো থাকে, আমি অনেক লক্ষ্য করে দেখি বেশিক্ষণ থাকে না। এই সাইডের গুলা জয়েন্টটা ছেড়ে গেছিলো বলে আছে, হাতটা ভারী হয়, তখন পাটা এমন টিং করে ব্যথা, তুমি দেখো পা ফেলতে পারবে না, আবার একটু করে চলে আসে। এই আর কি তো মনে নেই, ওগুলো লিখে লইছে, ওই জন্য এবারে লিখিনি, আর মনে থাকে মেন কিছু মনে ছিল, আরও তো মনে নেই। তাই এই সন্ধ্যা সকাল অ্যাসিডের ভাবটা আছে, হালকা একটু আছে। এনারা হলো অরিজিনাল হোমিওপ্যাথি পেশেন্ট। আচ্ছা আচ্ছা। এই সমস্ত পেশেন্ট অরিজিনাল। উনি যখন প্রথম আমার কাছে আসে, আসলে হোমিওপ্যাথি সম্বন্ধে খুব অভিজ্ঞতা রয়েছে। আমরা পেশেন্টের কাছ থেকে অনেক কিছু শিখি, তো কিছু কিছু পেশেন্টের মধ্যে এই পেশেন্টের কাছ থেকেও আমি যেমন অনেক কিছু শিখেছি। কেমন না, পেশেন্টের পুরনো রোগ যখন হয় তখন তো অনেক সমস্যা, সব সমস্যা মনে থাকে না ডাক্তারের কাছে। অনেক সময় রুগী কী হয়, বাইরে বেরিয়ে গিয়ে মনে হয় ডাক্তারকে এটা বলা হলো না, এটা হয় তো। তো ও ক্ষেত্রে সেই ভুলটা যাতে না হয়, পেশেন্ট কী করেছে, তার সমস্ত সমস্যা বাংলায় লিখে এনেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম যেদিন আমাকে দেখাতে আসে তখন আমি বুঝেছিলাম যে হোমিওপ্যাথি সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে, এবং হোমিওপ্যাথি ডাক্তার যে ডিটেল জিজ্ঞাসা করে সমস্ত কিছু সেগুলো সব লিখে এনেছে, যাতে কোনোভাবে একটা ডাক্তারকে যেন কোনো তথ্য দিতে ভুলে না যায়, যাতে এদিক দিয়ে তো ঠিক। একদম সঠিক পেশেন্ট। এইগুলো হচ্ছে অরিজিনাল হোমিওপ্যাথি পেশেন্ট। কারণ বহু পেশেন্ট আছে তারা খুব বিরক্ত হয় ডিটেল জিজ্ঞাসা করলে, যে আমার অ্যাসিড হয়েছে, আপনি কেন জিজ্ঞাসা করছেন, আমার কী খেতে, নুন খাই কিনা, বা আমার রাগ কেমন, আমার রাগের সাথে আপনার কি সম্পর্ক, ঠিক আছে, বা আমার রোগ হয়েছে, আপনি আমার বংশে কার কী রোগ হয়েছে আমাকে আমরা বলবো কেন, ঠিক আছে। কিন্তু হোমিওপ্যাথির নিয়ম হলো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, মানে পুরনো জটিল রোগের ক্ষেত্রে তার সমস্ত হিস্ট্রি আমাদেরকে লাগে। তো এই পেশেন্টটাও একদম পুরো অরিজিনাল সমস্ত হিস্ট্রি আমাকে দিয়েছে, যার ফলে ট্রিটমেন্ট করতে আমাদের সুবিধা হচ্ছে, এবং সমস্ত কিছু বলেছে, সমস্ত A to Z। তো এইরকম যারা অরিজিনাল, যারা ক্রনিক ডিজিজে ভুগছেন, দীর্ঘদিন ধরে জটিল চিকিৎসায় ভুগছেন, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন জায়গায় ঘুরেছেন, একবার শেষ চিকিৎসা মনে করে আমাদের কাকদ্বীপের আকাঙ্ক্ষা হোমিও রিসার্চ সেন্টারে একবার এসে দেখাবেন। বা যদি যাদের টাকা পয়সা খুব সমস্যা থাকে, আমি লট নম্বর 8 ভারত সেবাশ্রমে বসি, একদম খুব সীমিত খরচে, ওখানে আসতে পারেন। কিংবা আমি বসি সাউথ সুন্দরবন জলকন্যাল সংঘ, মাত্র 20 টাকায়, যাদের টাকার অভাবে কিন্তু একদম ক্রনিক ডিজিজ একদম হোমিওপ্যাথি থিওরিতে তাদের ট্রিটমেন্ট করা হয়। কিন্তু একটু সময় নিতে হবে, কারণ হোমিওপ্যাথি অরিজিনাল ট্রিটমেন্ট করতে গেলে একটু সময় দিতে হয় পেশেন্টকে। তো পেশেন্ট যত বেশি সময় দেবে, আমরা সময় নিই কেন, তার সঠিক চিকিৎসা দিতে পারবে এবং সঠিক মেডিসিন সিলেকশনের জন্য।